নমস্কার। আজকে আমরা একটু কথা বলবো ভারতের চিকিৎসা আর এই সংক্রান্ত কোর্সে ভর্তির যে বেশ জটিল একটা প্রক্রিয়া সেটা নিয়ে, বিশেষ করে তামিলনাড়ুর দিকটা দেখব। আমাদের কাছে যে কিছু তথ্য আছে সেটার উপর ভিত্তি করে নিট কাউন্সেলিং পদ্ধতি, ধরুন সিএমসি ভেলোর বা আন্না ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানের নিয়মকানুন, আবার বিএমএস বা বিএইচএমএস এর মতো আয়ুষ কোর্সগুলো, এই সব নিয়ে আলোচনা করব। মানে মূল লক্ষ্য হচ্ছে পুরো ভর্তির ব্যাপারটা, তার ধাপগুলো, কি যোগ্যতা লাগে, খরচাপাতি কেমন, আর ভবিষ্যতে কি করা যেতে পারে, এইসব একটু সহজ করে বোঝা। চলুন শুরু করা যাক। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। তামিলনাড়ুতে এই পুরো ভর্তি প্রক্রিয়ার দায়িত্বে আছে ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন, মানে সংক্ষেপে ডিএমই আর কি। ওদের ওয়েবসাইট tnhealth.tn.gov.in বা tnmedicalselection.net, এখানেই সব তথ্য পাওয়া যায়। এই কাউন্সেলিংয়ের মাধ্যমেই সরকারি কলেজের যে 85% রাজ্যের আসন থাকে আর বেসরকারি কলেজেরও কিছু নির্দিষ্ট আসন, মানে সরকারি কোটার আসন আর ম্যানেজমেন্ট বা এনআরআই কোটার আসনগুলো পূরণ করা হয়। আচ্ছা, এই কাউন্সেলিংয়ের মূল ধাপগুলো ঠিক কি? মানে একজন ছাত্র বা ছাত্রীকে কি করতে হয়? প্রক্রিয়াটা মোটামুটি গোছানোই। প্রথমে তো অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য একটা আবেদন ফি লাগে। মানে ধরুন, সরকারি কোটার জন্য সাধারণত 500 টাকা মতন, আর ম্যানেজমেন্ট কোটার জন্য 1000 টাকা। এরপর যা যা দরকারি কাগজপত্র আছে সেগুলো আপলোড করতে হয়। সেটার ভিত্তিতেই একটা মেধা তালিকা, মানে মেরিট লিস্ট তৈরি হয়। তারপর আসে আসল কাজটা। ছাত্রছাত্রীরা তাদের পছন্দ অনুযায়ী কলেজ আর কোর্সের একটা তালিকা সাজিয়ে দেয়। এটাকে চয়েস ফিলিং বলে। ও আচ্ছা, আর এই আসন পাওয়াটা কিসের উপর নির্ভর করে? মূলত নিট পরীক্ষার স্কোর আর র্যাঙ্ক, আর অবশ্যই রাজ্যের যে সংরক্ষণ নীতি আছে সেই অনুযায়ী আসন বরাদ্দ হয়। পুরো প্রক্রিয়াটা আবার কয়েকটা রাউন্ডে চলে, মানে রাউন্ড 1, রাউন্ড 2 এরকম। এরপরও যদি আসন খালি থাকে তখন মপ আপ রাউন্ড হয়। এটা আসলে যারা আগের রাউন্ডগুলোতে সুযোগ পায়নি তাদের জন্য। শেষে আরও আসন ফাঁকা থাকলে স্ট্রে ভেকেন্সি রাউন্ডও হতে পারে। এখানে একটা জরুরি বিষয় কিন্তু আছে। তামিলনাড়ুর সরকারি স্কুল থেকে পাশ করা ছাত্রছাত্রীদের জন্য 7.5% আসন আলাদা করে রাখা থাকে। বাহ, এটা তো ভালো উদ্যোগ। আচ্ছা, ভর্তির জন্য যোগ্যতার মাপকাঠিগুলো তো নিশ্চয়ই বেশ কড়া। হ্যাঁ, তা তো বটেই। প্রথম কথা হলো, নিট পরীক্ষায় পাশ করতেই হবে। বিভিন্ন ক্যাটেগরির জন্য আলাদা পার্সেন্টাইল স্কোর লাগে। বয়স হতে হবে অন্তত 17 বছর, বছরের 31শে ডিসেম্বরের মধ্যে। আর উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ইংরেজি থাকতে হবে। নম্বরটাও দেখতে হবে। সাধারণ ক্যাটেগরির জন্য মিনিমাম 50% আর রিজার্ভড ক্যাটেগরির জন্য 40%। আর হ্যাঁ, সরকারি কোটায় ভর্তি হতে গেলে তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা হওয়াটা জরুরি। প্রমাণপত্র লাগে এর জন্য। এই প্রক্রিয়ার মাধ্যমেই তো সিএমসি ভেলোরের মতো নামী প্রতিষ্ঠানও ভর্তি হওয়া যায়। হ্যাঁ, যেমন ধরুন, সিএমসি ভেলোরে এমবিবিএস-এর 100টা মতো আসন আছে। সেগুলো আবার সরকারি, ম্যানেজমেন্ট, সংখ্যালঘু কোটা, স্টাফ কোটা এইসবে ভাগ করা থাকে। ওদের আবেদন প্রক্রিয়াটা সাধারণত একটু আগে হয়, ওই ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ চলে। একইভাবে আন্না ইউনিভার্সিটির কথাই ধরুন, ওদের ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্টের কাউন্সেলিংগুলো নির্দিষ্ট পদ্ধতিতেই হয়। সাধারণত জুলাই মাস নাগাদ ওদের বিভিন্ন কোর্সের প্রক্রিয়া চলে। তবে ফি-এর ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। সরকারি আর বেসরকারি প্রতিষ্ঠানে খরচের আকাশ-পাতাল তফাৎ। সরকারি কলেজে বেশ কম, কিন্তু বেসরকারি কলেজে কোটা অনুযায়ী খরচ কয়েক লক্ষ টাকাও হতে পারে। বুঝলাম। আচ্ছা, এমবিবিএস ছাড়াও তো এখন নিট স্কোরের ভিত্তিতে আয়ুর্বেদ মানে বিএএমএস বা হোমিওপ্যাথি মানে বিএএইচএমএস, এই আয়ুষ ক্ষেত্রগুলো বেশ জনপ্রিয় হচ্ছে, তাই না? অবশ্যই। এই কোর্সগুলো যেমন বিএমএস, বিএইচএমএস, বিইউএমএস, বিএসএমএস, এগুলো তামিলনাড়ুর কাউন্সেলিংয়ের আওতায় পড়ে। এখানেও সরকারি আর ম্যানেজমেন্ট কোটার ভাগাভাগি আছে। সেটা আবার কলেজটা সংখ্যালঘু প্রতিষ্ঠান কিনা তার উপর নির্ভর করে একটু বদলায়, মানে 65-35 বা 50-50 এরকম অনুপাতে। এআইওএস কোর্সের ফিটাও কিন্তু কলেজ আর কোটার উপর নির্ভর করে বেশ কিছুটা এদিক ওদিক হয়। সরকারি কলেজে কম, বেসরকারি কলেজে তুলনামূলকভাবে বেশি। আচ্ছা, এই বিএএমএস বা বিএইচএমএস পাশ করার পর কেরিয়ারের সুযোগ বা ধরুন আয়ের সম্ভাবনা, সেগুলো কেমন? সম্ভাবনা কিন্তু বেশ ভালো। যেমন ধরুন,
BHMS পাশ করে একেবারে শুরুতে মাসে হয়তো 20 থেকে 40,000 টাকা আয় হতে পারে। অভিজ্ঞতা বাড়লে সেটা 30-50,000 বা তার বেশিও হয়। আর যদি কেউ নিজের চেম্বার খোলে তাহলে তো আয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, মাসে 50,000 থেকে 1 লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে। সরকারি চাকরিতেও সুযোগ আছে, সেখানে মাইনে ভালো আর চাকরিটাও সুরক্ষিত। শুরুতে প্রায় 40,000 টাকা মতো পাওয়া যায়। ব্যামস পাশ করেও অনেক দিকে যাওয়া যায়, ডায়েটিশিয়ান, রিসার্চ বা শিক্ষকতা। পতঞ্জলি, ডাবার, সিপলার মতো বড় কোম্পানিগুলোও কিন্তু এদের নেয়। আর যদি কেউ BHMS এর পর MD করে, যেমন ধরুন MD মেটেরিয়া মেডিকা, তাহলে তো বার্ষিক আয় 6 লক্ষ থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। মানে বুঝতেই পারছেন, সুযোগ আছে। দারুণ তো। আচ্ছা, ভর্তির ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম বা শর্ত তো থাকে বললেন। হ্যাঁ, পয়ত্ত বিষয় একটু খেয়াল রাখতে হয়। যেমন ওই যে বললাম, সরকারি কোটার জন্য রাজ্যে স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণটা খুব জরুরি। আবার ওই যে 7.5% সরকারি স্কুলের কোটায় যারা ভর্তি হয়, তারা যদি মাঝপথে কোর্স ছেড়ে দেয় তাহলে কিন্তু জরিমানা দিতে হয়, কারণ সরকার তাদের পড়ার খরচের একটা অংশ বহন করে। আর আরেকটা বেশ বড় শর্ত আছে, কোর্স শেষ করার পর রাজ্যের গ্রামীণ এলাকায় অন্তত 5 বছর কাজ করার একটা বন্ড থাকে। এটা যদি কেউ না মানে তাহলে প্রায় 5 লক্ষ টাকা জরিমানা হতে পারে। এটা আসলে গ্রামের দিকের ডাক্তারের অভাবটা একটু কমানোর চেষ্টা আর কি। তাহলে মোদ্দা কথা যেটা দাঁড়ালো, তামিলনাড়ুতে ডাক্তারি বা আয়ুষ কোর্সে ভর্তি হতে গেলে এই নিট ভিত্তিক কাউন্সেলিংয়ের খুঁটিনাটিগুলো, মানে বিভিন্ন কোটা, টাইমলাইন, খরচের ধরন আর রাজ্যের নিয়মকানুন, এগুলো খুব ভালো করে জেনে প্রস্তুতি নেওয়াটা দরকার। আর BAMS বা BHMS এর মতো বিকল্প পদগুলোও কিন্তু এখন বেশ আকর্ষণীয় কেরিয়ারের সুযোগ তৈরি করছে। একদম ঠিক। আর একটা শেষ কথা মনে করিয়ে দিই, অফিসিয়াল ওয়েবসাইটগুলো যেমন ধরুন tnmedicalselection.net, এগুলো নিয়মিত দেখা আর সব কাগজপত্র হাতের কাছে একদম তৈরি রাখাটা ভীষণ জরুরি। কারণ তারিখ বা নিয়মকানুন তো যে কোনো সময় একটু বদলেও যেতে পারে। আজকের এই আলোচনা থেকে একটা অন্যরকম প্রশ্ন মনে আসছে। একদিকে আধুনিক অ্যালোপ্যাথিক চিকিৎসা, আবার অন্যদিকে আয়ুর্বেদ বা হোমিওপ্যাথির মতো আমাদের পুরনো ঐতিহ্যবাহী পদ্ধতিগুলো। এই ভর্তি প্রক্রিয়ার মধ্যে দিয়ে দুটো ধারার যেন একটা মেলবন্ধন দেখা যাচ্ছে। ভারতে এই যে সমন্বিত স্বাস্থ্যসেবা, এর ভবিষ্যৎ কি হতে পারে, আর এটা আগামী দিনের ছাত্রছাত্রীদের কেরিয়ার বাছার ক্ষেত্রে কেমন প্রভাব ফেলতে পারে, এটা নিয়ে কিন্তু ভাবার অবকাশ রইল।